subscribe the channel, and hit the like button. তো আমি একটু আচ্ছা আমি মিউট করে দিলাম যদি কেউ নতুন করে জয়েন করে যাতে মিউট থাকে। তো আগে আসলে ক্লাসের আগে কিছু কথা বলি। যতই ক্লাস করেন না কেন, যতই শিখেন না কেন, অনেক অভিজ্ঞ ট্রেডারের কাছে শিখলেন, তার স্ট্র্যাটেজি শিখলেন, তার কাছে ট্রেডিং সেটআপ শিখলেন, এই মার্কেটে আপনি এর পরেও লাভ করতে পারবেন না যদি না আপনার সাইকোলজি লেভেল এবং এক্সপিরিয়েন্স লেভেলকে একটা জায়গায় নিয়ে আসতে না পারেন। গত প্রায় 15 বছরের অভিজ্ঞতায় আমি এটাই বলতে পারি, এই মার্কেটে কেউ কিং না। কেউ যদি নিজেকে চিন্তা করে যে আমি কিং, আমি 2-4 দিন প্রফিট করলাম, আমার স্ট্র্যাটেজি ভালো, সে যদি নিজেকে এই ধরনের চিন্তা ভাবনা করে তাহলে সে কি কিং না। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এই প্রাইস, যে প্রাইস গুলো দেখে আমরা, চার্ট গুলো দেখে আমরা অ্যানালাইসিস করি, আপনি দেখেন, আপনি ফান্ডামেন্টাল ট্রেডার হন, সেন্টিমেন্টাল ট্রেডার হন, যাই হন, আপনি কিন্তু চার্ট দেখেই অ্যানালাইসিস করেন। সো আপনাকে চার্টের ভাষা, চার্ট কি বলতে চাই, প্রাইস কি বলতে চাই, সেটা বুঝতে হবে। আর এই যে প্রাইস মুভমেন্ট, এটাকে বলা হয় প্রাইস অ্যাকশন। প্রাইস যে অ্যাকশন করে সেটাই হচ্ছে প্রাইস অ্যাকশন। সো আপনি যত বড় ট্রেডারের মুখ থেকেই শুনেন না কেন যে প্রাইস অ্যাকশন, রিটেল ট্রেডিং, প্রাইস অ্যাকশন, এই সেই, আপনি বলবেন যদি প্রাইস অ্যাকশন নাই থাকে তাহলে এই মার্কেটে তুমি কি দেখো? ক্যান্ডেল দেখো, এই ক্যান্ডেলটাই তো প্রাইস অ্যাকশন। ঠিক আছে? সো কেউ যদি অন্য কোনো সিস্টেমে করে সেটা সে হয়তো বলতে পারে যে আমি প্রাইস অ্যাকশন দেখি না, বাট প্রাইসের মুভমেন্টটাকেই বলা হয় প্রাইস অ্যাকশন। এখানে 3 ধরনের অ্যানালাইসিস মূলত করা হয়। কি কি? একটা হচ্ছে টেকনিক্যাল, যেটা আমরা মূলত সবচেয়ে বেশি করি। আরটা হচ্ছে ফান্ডামেন্টাল। আমি যদি বলি যে ফান্ডামেন্টালের উপর নির্ভর করে এই প্রাইসগুলো মুভমেন্ট করে, এটাই আপনাকে বুঝতে হবে। সো ফান্ডামেন্টাল আপনার জন্য অবশ্যই জরুরি। 3 নম্বর হচ্ছে সেন্টিমেন্ট, সাইকোলজি। সেন্টিমেন্ট বুঝতে হবে মার্কেটের। এই 3টা জিনিস আপনাকে মেনটেন করেই ট্রেড করতে হবে। এখানে আমি যদি বলি যে এই ট্রেডিং এর 70%ই হচ্ছে আপনার সাইকোলজি। আপনি যদি সাইকোলজি ঠিক রাখতে পারেন বাকি সব ঠিক। আর এই সাইকোলজি ঠিক রাখার জন্য আপনার যত কিছু করা দরকার তাই আপনাকে করতে হবে। এখন একদম যারা নতুন, একদম আমার জানার মতো এখানে একদম নতুন কাউকে আমি নিই নাই, একদম নতুন কেউ যদি নেই তাকে আমি এটাই বলে থাকি, আমরা যে ব্রোকার গুলোতে ট্রেড করি, বিশেষ করে ফরেক্স ট্রেডিং এ, ব্রোকার এ বুক করুক আর বি বুক করুক। বি বুক মানে কি? আপনি যখন ট্রেড নিচ্ছেন সেই ট্রেডটা ডিরেক্ট ওটিসির মাধ্যমে ইন্টার ব্যাংকে যায় না। সেটা কি করে? তাদের নিজস্ব সার্ভারে তাদের কাছে রেখে দেয়। সে জানে যে ওয়ার্ল্ডে 90% ট্রেডার লস করে। সো 100 জন যদি 100 টাকা করে ডিপোজিট করে, 90 জন যদি লস করে, 9,000 লস করলো, বাকি 10 জন যদি লাভ করে, 2,000 লাভ করলো, তাহলে সে 9,000 ইনকাম করে 2,000 দিয়ে দিল, 7,000 তার পকেটে। সে চিন্তা করে এটা। বাট কিছু কিছু ব্রোকার একটা লেভেলে গিয়ে সে দেখে তার এখানে কিছু ভালো ট্রেডার আছে, এগুলোকে তারা ইন্টার ব্যাংকে ট্রান্সফার করে দেয় এবং লিকুইডিটি প্রোভাইডার যারা তাকে তাদের কাছে পৌঁছায় দেয়। এখন এই লিকুইডিটি প্রোভাইডার সেম কাজটাই করবে আপনার সাথে। আপনি লাভ করলে তার লস, আপনি লস করলে তার লাভ। সো আপনি একটু জিনিস চিন্তা করবেন, ওয়ার্ল্ডে এটা জানার পরও মানুষ ব্রোকারিং বিজনেস কেন খুলে? লাভ করার জন্য। স্লিপেজ দিবে, স্প্রেড নেবে, আপনি লস করবেন। এইসব জানার পরেও বিভিন্ন রিটেল ব্রোকার গুলো কেন আপনাকে এত কোর্স, এত পড়ালেখা করায়? কি পড়ালেখা করায়? বিভিন্ন স্ট্র্যাটেজি আপনাকে শেখায়, ইন্ডিকেটর শেখায়, আপনাকে অনেক ইনফরমেশন দেয়, পারলে কিছু সিগন্যালও দেয়। সে জানে আপনি, আপনার সাইকোলজি নষ্ট করার জন্য এগুলো যথেষ্ট। এগুলো কোনোটাই কিন্তু মিথ্যা বলে না তারা।
তারা বলে এসএলটা হবে এতটুকু, এন্ট্রিটা হবে এখানে, এসএলটা হবে এখানে, টিপিটা হবে এখানে। আদারওয়াইজ আপনি ভালো প্রফিট করতে পারবেন না। আপনি যদি এখানে 5টা লস করেন, একটা লস দিয়ে আপনার সব রিকভার। আসলেই সত্যি কথা এটা, কিন্তু মিথ্যা কথা না। বাট মার্কেট যদি এভাবে করে করে 10টা এসএল খেয়ে ফেলে, এরপর যদি একটা টিপি খাই, আর যদি টিপি না খাইয়ে এখান থেকে ঘুরে এসে আবার এসএল খাই, কেমন লাগবে? আপনার সাইকোলজিকে আসলেই ঠিক থাকবে? ঠিক আছে, যা সাউন্ড আসতেছে না, আপনি মনে হয় সাউন্ড অ্যাপ্রুভ করেন নাই, কাইন্ডলি আপনি চেক করবেন এটা। হ্যাঁ, আমার এখান থেকে ওকে আছে। তো যেটা বলছিলাম, আহ এরপরেও আপনাকে আপনার সাইকোলজি ধরে রাখার জন্য আপনাকে সেট করতে হবে যে আমি সাইকোলজি কিভাবে ঠিক রাখবো। এখানে আরো অনেকগুলো ব্যাপার আছে, আমার ছোট্ট কিছু ইনফরমেশন নিয়ে আপনি চাইলে আবার অনেক বড় করলে হবে না। এখানে অনেকগুলো পজিটিভ নেগেটিভ ইনফরমেশন আছে, ফুল ইনফরমেশন আমি দিইনি, কারণ কম বেশি সবাই ট্রেডিং এর সাথে আছেন এবং আমার সাথে লং টার্ম থাকবেন। সো আপনারা পাবেন, আগে আর পরে ডিটেলস গুলো অনেকগুলোই পাবেন। ঠিক আছে, নিজের স্ট্র্যাটেজি যদি নিজে বানাতে পারেন সেটাই হচ্ছে বেস্ট অলওয়েজ। তো আজকে আমরা কয়েকটা ক্লাস করার আগে আমি একটা কথা বলি যে আপনার চিন্তা শক্তি বাই অথবা সেল করার আগে কাজে লাগাইতে হবে। অর্থাৎ আপনার চিন্তা করতে হবে বাই অথবা সেলের আগে। ঠিক আছে, আপনি কি করলে হবে না, বাই অথবা সেলের পরে যদি আপনি চিন্তা করেন যে আমি ভুল করেছি, আমার এখানে বাই নেওয়া ঠিক হয় নাই, আমার সেল নেওয়া ঠিক হয় নাই, আহা বাই কেন নিলাম, সেল কেন নিলাম, ট্রেড বড় লটে কেন নিলাম, ছোট লটে কেন নিলাম, এই সব চিন্তা ভাবনা আপনাকে করতে হবে অলওয়েজ আপনি এন্ট্রি নেওয়ার আগে। এই কথাটা মনে রাখবেন, এটা অন্য কারো কথা কপি করে আনি নেই, এটা আমারই কথা, এটা আমি নিজেই চিন্তা করি এবং আমি বলি। এবং এই মার্কেটের আমরা যত স্ট্র্যাটেজি আছে, আপনি যত রকম স্ট্র্যাটেজি পাবেন, যত রকম পড়ালেখা পাবেন, সব কিছু দেখবেন যে কয়েকটা বিষয়ের মধ্যে আটকে আছে। কি কি? ক্যান্ডেলস্টিক্স, সাপ্লাই ডিমান্ড বা সাপোর্ট রেজিস্ট্যান্স, এর মধ্যেই কিন্তু আটকে আছে। Subscribe the channel. এবার তাহলে যেহেতু এই সাপ্লাই ডিমান্ড এবং প্রাইস অ্যাকশন ক্যান্ডেলস্টিক্স এসবের মধ্যেই মার্কেট মুভমেন্ট বা যত স্ট্র্যাটেজি আছে আটকে আছে, যদি আমি সাপ্লাই ডিমান্ড এবং মার্কেট মুভমেন্টস বুঝতে পারি, তবেই এই মার্কেটে আমি একটা প্রপার অ্যানালাইসিস করতে পারবো। এখন সাপ্লাই কি আর ডিমান্ড কি, এটা কি আমরা বুঝি কিনা? সাপ্লাই মানে কি? আমরা ফরেক্স যেহেতু করি বা ট্রেড যেহেতু করি, আমাদের ট্রেডের ভাষায় বলি, সাপ্লাই হচ্ছে সেই জিনিস যখন একটা জিনিসের প্রাইস বাড়তে 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 একটা জায়গায় চলে যাবে, তখন বায়ার এখানে ইন্টারেস্ট হারাই ফেলবে, সেলারদের ইমোশন কাজ করবে, বায়ারদের ইমোশন কাজ করবে, আমি বের হয়ে যাব, সেলারদের ইমোশন কাজ করবে, আমি কি করব, সেল করব, বায়াররা আউট হয়ে যাবে এখান থেকে। তখন এই মার্কেটের সাপ্লাই বেড়ে যায় আর প্রাইস ডাউন হতে থাকে। যে কোনো প্রোডাক্ট আপনি দেখেন, যেটার সাপ্লাই বেশি বাজারে যখন থাকবে তখন কিন্তু দাম কমে যাবে। যেমন আমাদের দেশে তরমুজ বা বিভিন্ন ফল বলি, তরমুজ যখন প্রথম দিকে উৎপাদন শুরু হয়, মৌসুমের শুরুর দিকে, দেখবেন প্রাইস অনেক বেশি। আবার একটা সময় আসবে কৃষকরা তরমুজ বিক্রি করার মতো কাউকে পাচ্ছে না, সেলাররা সেল করার জন্য গ্রাহক পাচ্ছে না, তখন কিন্তু তরমুজের প্রাইস অনেক কমে যাবে, অনেক কম। কারণ কি? সাপ্লাই ওভার। সেম ভাবে আবার সিজনের শেষের দিকে দেখবেন যে তার একটা ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, এখন আস্তে আস্তে আবার দাম উঠা শুরু করবে। আমি আমার ভাষায় এভাবে করে বুঝালাম, যদিও এরপরে না বুঝেন অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। বাট আমি সাপ্লাই ডিমান্ড এর চেয়ে আর খুব কঠিন ভাবে ফরেক্স এর ভাষায় উপরে নিচে, হ্যাঁ, মেজর মাইনর এই সেই করে বোঝানোলাম না। আমি এগুলো আমরা আস্তে আস্তে পরবর্তী লেভেলগুলোতে জানবো। আমি এতটুকুই বললাম, যে কোনো জিনিসের দাম, সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে, যখন দাম বাড়তে বাড়তে একটা পর্যায়ে চলে আসে, বায়ার এবং সেলার
দুইজনই তখন একটা ইমোশন কাজ করে। বায়ারদের ইমোশন হচ্ছে আমি অনেক ভালো একটা প্রাইজে আছে আমার, আমি বের হয়ে যাই। সেলারদের অবস্থান ক্রিয়েট হয় তখন যে না, ভালো একটা প্রাইস আপ হয়েছে, এখন আমার সেল করা দরকার। ঠিক আছে, এটাই হচ্ছে ল অফ সাপ্লাই ডিমান্ড, এক কথায় শেষ। ঠিক আছে, তো আসেন আমরা সাপ্লাই ডিমান্ড বুঝলাম, আর সাপ্লাই ডিমান্ড নিয়ে আমরা আরো কিছু আলোচনা সামনে করব, ডিটেলস আরো আলোচনা হবে। ঠিক আছে, তো এই মার্কেটে কিভাবে করে সাপ্লাই ডিমান্ড গুলো হয়, আমি খুব কঠিন শব্দগুলো ইউজ করে, হ্যাঁ, নতুন নতুন শব্দ মনে রাখার মতো করে আমি শেখাতে চাই না। আমি ভাই বাঙালি, আপনারাও বাঙালি। আমি চাই এমন ভাবে আমরা বুঝতে চেষ্টাটা করি যাতে খুব সহজভাবে বুঝি। একটা প্রাইস যখন শুরু হয়, আমি তরমুজ দিয়ে শুরু করেছিলাম, তরমুজের প্রাইস যখন শুরু হয়, সে হঠাৎ করে কিন্তু এভাবে করে ফ্লাই করতে পারে না প্রাইস। সে প্রথম দিকে, শুরুর দিকে কিন্তু প্রাইসটা একটা জায়গায় কি হয়, এক জায়গায় অ্যাকুমুলেশন করতে থাকে সে, এবং একটা সময় সে আপ হয়, এবং একটা জায়গায় গিয়ে সে ডিস্ট্রিবিউশন হয় বা সাপ্লাই জোন ক্রিয়েট করে। দেখেন এখানে সাপ্লাই জোন বলা হয়েছে, সাপ্লাই জোন মানে এটা একটা এলাকা, এরিয়া। এটা একটা ডিমান্ড এরিয়া ছিল প্রাইজের যখন শুরু করেছিল। সেম ভাবে প্রাইস এখান থেকে যখন ইমোশন কাজ করে, ড্রপ হয়ে একটা জায়গায় সে আবার রিকমেন্ডেশন করতে থাকে, একটা জায়গায় ঘোরাফেরা করতে থাকে প্রাইস। এরপরে সে আবার কি করে, ট্রেন্ডের দিকে ডিমান্ড ক্রিয়েট করে চলে যায়। এই প্রসিডিউরটা প্রত্যেকটা মার্কেটে হয়। এবং সাপ্লাই ডিমান্ড ভার্সেস সাপোর্ট রেজিস্ট্যান্স। এখন সাপ্লাই ডিমান্ড, আমি যে আপনাকে যদি বলি সাপ্লাই এবং ডিমান্ড মানে হচ্ছে একটা জোন, নির্দিষ্ট একটা জোন, যেখান থেকে প্রাইস বারবার রিজেকশন করে বা প্রাইস উল্টো দিকে ঘোরার চেষ্টা করে, সেটাই হচ্ছে সাপ্লাই বা ডিমান্ড জোন। এই এলাকাতে আসলে মানুষের, যারা ট্রেডার আছি, তাদের মনে একটা সৃষ্টি হয় যে না, প্রাইস অনেক উপরে উঠে গেছে, এখন একটু কি করি, আমি বাই থেকে বের হয়ে যাই, আমি একটু সেল করি। প্রাইস অনেক নিচে নেমে আসছে, আমি এবার একটা বাই করি, আমি সেলটা কেটে দেই। এই চিন্তা ট্রেডারদের মনে আসে। সেটা ব্যাংক হোক, সেটা হ্যাজ ফান্ড হোক, সেটা কোনো ইনস্টিটিউশন হোক, সেটা রিটেল ট্রেডার হোক, সবারই ইমোশন আছে। শুধু ভিন্ন হচ্ছে একটা ইনস্টিটিউশন, তার ট্রেডিং স্ট্রাকচার, তার ভলিউম এই মার্কেটে বড়, আমাদের স্ট্রাকচারটা ছোট, এতটুকুই ডিফারেন্ট এখানে হয়, এর বেশি কিছু না। এবং আমি যদি বলি, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে মানে অনেকে আমরা বলে থাকি যে ব্যাংক এখানে সেল করে, বা এখানে আহ, অন্য প্রতিষ্ঠান ইনস্টিটিউশন গুলো এখানে সেল করে, এখানে ম্যানিপুলেশন করে। আসলে তাদের ভলিউম গুলা বড়। আমার এই দুইটা ফ্রি ভিডিও ভিডিও আমি ইউটিউবে ছাড়তে বলছি আমাদের সুমন ভাইকে, উনি রিসেন্ট ছাড়বে। আপনারা ওইখানে দেখবেন যে এই মার্কেটে কিভাবে করে একটা ধাপে ধাপে করে ডিস্ট্রিবিউশন গুলো হয়, এবং আমরা রিটেল ট্রেডাররা কিভাবে করে কোন পর্যায়ে আসি। এটা দেখবেন আপনারা, যদি জানা না থাকে আপনাদের, একদম বেসিক লেভেলের আলোচনা এগুলো, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো সাপ্লাই এবং ডিমান্ড জোন, জোন বলতে একটা এরিয়া, যে এরিয়াটাতে প্রাইস একটা জায়গায় বারবার কি করে, ঘোরাফেরা করে, যে জায়গাটাকে প্রাইস বারবার রিজেকশন করে। সেম আপনি যদি এই দিকে তাকান, রেজিস্ট্যান্সের জায়গায় তাকান, দেখবেন একটা নির্দিষ্ট পয়েন্ট মার্ক করে সে একটা লেভেল ক্রিয়েট করেছে। অর্থাৎ এখানে আমরা যদি দেখি, একদম খুব সহজভাবে যদি বলি, এখানে এই ক্যান্ডেল যেখানে শেষ হয়েছিল, প্রাইস যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে একবার প্রাইস যেখানে শেষ হয়, এটাকে যদি একটা ট্রেন্ড লাইন দিয়ে বা লাইনিং করা হয়, দেখা যাবে একটা নির্দিষ্ট লেভেল বের হয়। তার মানে সাপ্লাই ডিমান্ড মানে হচ্ছে একটা জোন, একটা জোন। আর সাপোর্ট রেজিস্ট্যান্স মানে হচ্ছে একটা নির্দিষ্ট লেভেল। ঠিক আছে, এটা মনে রাখতে হবে অবশ্যই আমাদেরকে, আমরা এই লেভেল মনে রাখবো, এবং এই লেভেলগুলো আমরা মনে রাখবো।
নিচের দিকে যখন প্রাইস একটা লেভেল ক্রিয়েট করে সেটাকে আমরা সাপোর্ট জোন বলি, লেভেল বলি। আর উপরের দিকে যখন প্রাইস একটা রিজেকশন বা একটা লেভেল ক্রিয়েট করে তখন সেটাকে আমরা রেজিস্ট্যান্স লেভেল বলি। সেম ভাবে উপরের দিকে যখন প্রাইস যেতে যেতে একটা লেভেলে চলে যায় তখন সেটাকে আমরা বলি সাপ্লাই জোন। আর নিচের দিকে যখন প্রাইস আসার পরে একটা জায়গায় সে রিজেকশন করে বা রেসপেক্ট করে তখন আমরা সেটাকে কি বলি, ডিমান্ড জোন বলি। তো সাপ্লাই এবং ডিমান্ড আমরা আশা করি জানি। আপনি হয়তো চিন্তা করতে পারেন যে দাদা এগুলো তো আমরা জেনেই আসছি অ্যাডভান্স লেভেলের কোর্সে। না, আপনি সাপ্লাই ডিমান্ড আপনাকে জানতে হবে, আরো বেশি জানতে হবে। এটা জানার কোনো শেষ নাই, অনেক ভালোভাবে করে আরো বেশি করে জানতে হবে। ঠিক আছে, Subscribe the channel and hit the like এরপরে button. আমরা যদি এখানে দেখি আমরা একটা বেইজের আলোচনা আনছি। হুম, আমরা বেইজ কি সেটা একটু পরেই জানবো। এখানে আমি বেইজ শব্দটা যদিও ইউজ করে ফেলছি, তবু দেখেন আপনারা একটু। আমরা আগে সাপ্লাই ডিমান্ডের জায়গাটা একটু করি। আমরা যদি দেখি এখানে প্রাইস যাওয়া উপরে যাওয়ার সময় কিছু কিছু জায়গায় সে রেস্ট করেছে, অর্থাৎ বারবার সে রিজেকশন করার চেষ্টা করেছে, অর্থাৎ ডাউন হওয়ার চেষ্টা করেছে, কিন্তু সে ডাউন হতে পারে নাই। বাট এই লেভেলটাতে এসে সে একটা জায়গায় বারবার কনসোলেট করছে, একটা জায়গায় সে ডিস্ট্রিবিউশন করছে এবং প্রাইসকে সে নিচের দিকে ড্রপ করার ক্ষমতা অর্জন করেছে। তাহলে এই জায়গার মধ্যে যদি আমরা সাপ্লাই ডিমান্ড বা সাপোর্ট রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে কি হয়, যে এই যে জোন, এই জোনটা হচ্ছে একটা সাপ্লাই জোন। সেম ভাবে এই যে নিচের লেভেল, উপরের লেভেল আর নিচের লেভেল, এটাই হচ্ছে কি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এই যে লেভেল, এই যে লেভেল, এই যে লেভেল, এই লেভেল গুলো হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। আর পুরো এলাকাটা হচ্ছে একটা জোন, এটা মনে রাখতে হবে। এছাড়াও সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা যে শুধুমাত্র একদম সমান্তরাল ভাবে, হ্যাঁ এভাবে করে যে আঁকবো তা না। এভাবে এভাবে করে আঁকবো, প্রাইস মুভমেন্টটা এই ধরনের করে করে, এই ধরনের করে করে, এই ধরনের করে করে, এভাবে করে। সে কিন্তু প্রাইস কিন্তু এভাবে এভাবে করে না সবসময়। সো আমার শুধুমাত্র হ্যাঁ সমানভাবে আমি ট্রেন্ড লাইন আঁকলাম সেটা না। আমরা এভাবে করেও প্রাইসের যে বিভিন্ন জায়গায় ড্রপ হয়েছিল এই ড্রপিং পয়েন্ট গুলোকেও আমরা নিতে পারি এবং ট্রেন্ড লাইন আকারে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল গুলো ড্র করতে পারি। ঠিক আছে, এভাবে করেও আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল গুলো ড্র করতে পারি। এই যে এখানে আমরা আবার একটা ছবিতে দেখানো হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্সের যে ব্যাপারগুলো, আমরা যদি একটা জোন বলি তাহলে এটা হবে একটা সাপ্লাই জোন। এখান থেকে প্রাইস সাপ্লাই করেছে এই জোনটা থেকে। যদি লেভেল বলি আমরা এইভাবে করে একটা লেভেল আঁকতে হবে, এভাবে করে একটা লেভেল দিতে হবে। এই লেভেলটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন বা লেভেল। সেম ভাবে এভাবে করে আঁকলে সেটাই হচ্ছে একটা সাপোর্ট, কিন্তু এই টোটাল এরিয়াটাই হচ্ছে একটা সাপ্লাই জোন। সেম ভাবে নিচের দিকে আমরা এই যে একটা জোন আঁকলাম এটা হচ্ছে সাপোর্ট জোন। বাট এই ধরনের জোন পুরাটাই হচ্ছে কি ডিমান্ড জোন, এটা পুরার জোনটাই হচ্ছে একটা ডিমান্ড জোন। সো সাপ্লাই এবং ডিমান্ডের বা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে একটা ব্যাপার হচ্ছে কি জানেন, সে যখন একজনকে ভেঙে যাবে তখন চেঞ্জ হয়ে যাবে। যেমন এই যে প্রাইস, এটা হচ্ছে আপের দিকে। সো আমি এখানে ডিমান্ড জোন আঁকলাম, এখানে ডিমান্ড জোন আঁকলাম, এখানে ডিমান্ড জোন আঁকলাম। বাট সে যখন এই সাপ্লাইকে ব্রেক করে চলে যায়, সাপ্লাইকে যখন প্রাইস ব্রেক করে চলে যায় তখন এই জোনটা হয়ে যায় একটা ডিমান্ড জোন। অর্থাৎ যখন এই জায়গাটা ডিমান্ড এটাকে ব্রেক করে যায়, কেউ একজন রেকর্ডের জন্য অ্যালাউ করেছেন, আপনি যদি পেইড ক্লায়েন্ট হন আপনি অটোমেটিক্যালি আপনার কাছে ভিডিও যাবে। ঠিক আছে, সো এই ধরনের কাজ আর করবেন না কাইন্ডলি, এটা অ্যালাউ করা হবে না। রেকর্ড আমার এখান থেকে হচ্ছে, হ্যাঁ যাদের প্রয়োজন তাদেরকে আমরা পৌঁছাই দিব মেইল করে। সো এই যে জোন, এটা একটা ডিমান্ড জোন। প্রাইস যখন নতুন ডিমান্ড ক্রিয়েট করে, এটা যখন ব্রেক করে যায়, এটা প্রথমে ছিল সাপ্লাই জোন।
এখানে প্রাইস বারবার রিজেকশন করছিল, ডিস্ট্রিবিউশন করছিল নিচের দিকে আসার, বাট সে না এসে উপরের দিকে চলে যায়। তখন এই জোনটাই আবার সাপ্লাই থেকে ডিমান্ডে পরিণত হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সেম ভাবে সাপ্লাইয়ের ক্ষেত্রেও প্রাইস যখন ড্রপ করে একটা জায়গায় সে ডিমান্ড ক্রিয়েট করার চেষ্টা করে, কিন্তু প্রাইস যখন ড্রপ করে ফেলে এটা তখন ডিমান্ড থেকে সাপ্লাইতে পরিণত হয়ে যায়। সেম ভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও একই কাজটা হয়। এবার আসেন আমরা এই যে প্রাইস মুভমেন্ট, এই মুভমেন্টের মধ্যে আমরা চার ধরনের মুভমেন্ট পেয়ে থাকি। ঠিক আছে, চার ধরনের মুভমেন্ট গুলো কি কি? চার ধরনের মুভমেন্ট টোটাল মার্কেটে হয়ে থাকে। এ- চার ধরনের মুভমেন্ট হয়ে থাকে। এই চার ধরনের মুভমেন্টের মধ্যে একটা হচ্ছে ড্রপ বেস ড্রপ, অর্থাৎ প্রাইসটা ড্রপ করলো একটা জায়গায়, সে আবার ডিমান্ড, এই নিচে এসে ডিমান্ড ক্রিয়েট করার চেষ্টা করলো, বাট নিচের দিকে আবার পড়ে গেল। তাহলে এই যে মাঝখানের যে অংশটা, এটাকে বলা হয় একটা বেস। সেম ভাবে উপরের দিকে যাচ্ছে, সে চেষ্টা করলো ডাউন করানোর, কিন্তু করতে পারে নাই, সে উপরের দিকে চলে গেল। এই যে মাঝখানে সে রেস্ট নিচ্ছে, এই এলাকাটাকে বলা হয় বেস। এই যে প্রাইস উপরের দিকে উঠলো, বাট সে আবারও উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, পারলো না, এইখানে একটা জায়গায় সে আটকে ছিল, এই আটকে থাকাকে বলা হয় বেস। সেম ভাবে এই যে ড্রপ হয়েছিল, বাট আর ড্রপ হওয়ার চেষ্টা করেও সে পারে নাই, আপ হয়েছিল, এইটার এই যে মাঝখানের জায়গা, এটাকে বলা হয় বেস। তাহলে এই চারটা মুভমেন্টের মধ্যে আমরা কি পাইলাম? একটা হচ্ছে ড্রপ বেস ড্রপ, একটা হচ্ছে আপ বেস আপ বা র্যালি বেস র্যালি, আরটা হচ্ছে র্যালি বেস ড্রপ, আরটা হচ্ছে ড্রপ বেস র্যালি। এভাবে করেই এই চারটা মুভমেন্ট হয়ে থাকে। এই মুভমেন্টের বেস নির্ভর করে টোটাল মার্কেটের মুভমেন্ট হয়। আপনি টোটাল মার্কেটের মুভমেন্টসকে যেভাবেই দেখেন না কেন, এই স্ট্রাকচার আপনি পাবেন। ঠিক আছে, তাহলে আমরা আশা করি বুঝবো যে বেস কি। বেস হচ্ছে যেখানে প্রাইস একটা জায়গায় সাপ্লাই বা ডিমান্ড অ্যাকুমুলেশন বা রিকমিউলেশন ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করে, একটা জায়গায় সে বারবার ঘোরাফেরা করে, এখানে বেস করা হয়। আর এই বেসেরটাই কোনো প্রাইসের কোনো একটা সাপ্লাই হইতে পারে বা ডিমান্ড, যেমন এটা হচ্ছে ডিমান্ড, এটা হচ্ছে সাপ্লাই, এটা হচ্ছে আবার যখন এটাকে সে ব্রেক করে চলে আসছে, এটা সাপ্লাই, আদারওয়াইজ উপরের দিকে গেলে সে ডিমান্ড হয়ে যেত। সেম ভাবে এখানে এসে যে সেহেতু যেহেতু উপরে উঠছে, ও ডিমান্ড, এবং এখানে আবার ডিমান্ড ক্রিয়েট করছে। তাহলে এই সাপ্লাই ডিমান্ডের মধ্যেই আবার সাপোর্ট রেজিস্ট্যান্স পাওয়া যায়, রেজিস্ট্যান্স সাপোর্ট গুলো পাবেন। এবার আমরা যে এই চারটা মুভমেন্টের কথা বলছি, আপনারা দেখবেন যে বেস আপ বা র্যালি, র্যালি বেস ড্রপ, র্যালি বেস ড্রপ একটা গেল, ড্রপ বেস ড্রপ আরো একটা গেল, আবার ড্রপ বেস র্যালি আরো একটা গেল, র্যালি বেস র্যালি আরো একটা গেল। এই চারটা মুভমেন্ট মার্কেটে হয় টোটালি। ঠিক আছে, আর এই মার্কেটটাই টোটাল মুভমেন্ট গুলো করে মূলত ফ্রাক্টাল ভাবে। ফ্রাক্টাল জিনিসটা কি? ফ্রাক্টাল নিয়ে তো আমরা স্টাডি করবো না অনেক বেশি, আমি খুব সহজভাবে বলি। এমন কিছু জিনিস যেটা ক্ষুদ্র ক্ষুদ্র করে বা ছোট ছোট ভাগে, অনেকগুলো ভাগে ভাগ করা গেলেও সে ওই একটা অংশই থেকে যায়। যেমনটা হচ্ছে একটা ফুলের পাপড়ি আপনি হাজার বার ছিঁড়েন, হাজারটা পাপড়ি আপনি ছিঁড়েন, ওইটা ওই ফুলই হয়ে যাবে, অর্থাৎ গাঁদা ফুল। গাঁদা ফুলের পাপড়ি যতই ছিঁড়েন না কেন, সেই ফুল, যে কোনো ফুল, গাছের পাতা লতা পাতা যা কিছু আছে, গাছ যা কিছু আছে, সবগুলোই কিন্তু ওই গাছেরই অংশ। ঠিক একইভাবে এই মার্কেটে যতই মুভমেন্টস হোক না কেন, যত প্যাটার্নই করুক না কেন, সে ঘুরে ফিরে ওই গাছের, এই যে মনে করেন আমি যদি একটা ফুলের পাপড়ি দেখাই, এই ফুলের পাপড়ি যেমন, এই ফুলের পাপড়িও তেমন, আবার এই ফুলের পাপড়ি একটু বড়, এই ফুলের পাপড়ি আবার একটু ছোট, আবার এটা একটু বাঁকানো, এটা একটু সোজা। এই আবার গাছের যদি ডালপালা দেখেন, এটা দেখতে যেমন, এটাও দেখতে তেমন লাগে, আবার এটাও দেখতে তেমন লাগে, আবার ওইটা দেখতেও এমন লাগে, মানে সবগুলো লাগে মনে হয় একই রকম গাছ ডালাপালা। আমরা কিন্তু সবগুলোকেই গাছের ডালাপালা বলি।
একটা ফুলকলি আপনি ভাঙেন, ফুলকপির মধ্যে যা কিছুই পাবেন, ভাঙা ভাঙা ফুলগুলা পাবেন, ওটা আপনি সবগুলোই মনে হবে একই, কিন্তু একই না। এই মার্কেটের ক্যান্ডেল গুলো একই মনে হইতে পারে, একই রকমের মুভমেন্টস হইতে পারে, বাট একই না। সেম ভাবে এটা ভেঙে যায়। যেমন একটা পেঁয়াজের খোসা আপনি যত ভাঙবেন তত খোসা বের হবে, একটা 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 করে ফুলগুলার পাপড়ি অনেকগুলা বের হবে। সেম ভাবে আপনি যদি মাসের ক্যান্ডেলে যান একটা ক্যান্ডেল পাবেন, সপ্তাহের ক্যান্ডেলে গেলে আপনি চারটা ক্যান্ডেল পাবেন, আবার আপনি ডেলির ক্যান্ডেলে গেলে এই একটা ক্যান্ডেলই ছয়টা ভাগ সাতটা ভাগ হয়ে যাচ্ছে। এইভাবে করে ভাঙতেই আছে, এই যে ভাঙন, বাট একটাই জিনিস। এই জন্য কেউ যদি আমাকে প্রশ্ন করে আপনি কোন টাইম ফ্রেমে ট্রেড করলে ভালো হয়, কোন টাইম ফ্রেমে ট্রেড করলে বেটার হয়, আমি বলি আপনি 1 সেকেন্ডের টাইম ফ্রেমে যদি ট্রেড করতে পারেন সেটাই বেটার। আপনি যদি 1 বছরের টাইম ফ্রেমে ট্রেড করতে পারেন সেটাই বেটার। আপনি যে টাইম ফ্রেম আপনার জন্য ভালো সেটাতেই আপনি ট্রেড করেন। ঠিক আছে। সো এই হচ্ছিল অ্যাকচুয়ালি ফ্রাক্টাল। আমরা এই কোর্সটাতে আমি চেষ্টা করছি ইলিয়ট ওয়েভ এবং প্রাইস অ্যাকশন বেসিক সহ আপনাদেরকে অল্প অল্প করে বুঝিয়ে দিব। অর্থাৎ একসাথে ইলিয়ট ওয়েভ আপনি শিখলে হয়তো একসাথে বুঝতে নাও পারেন, বাট অল্প অল্প শুরুর দিকে যাই বুঝবেন শুরুতেই বুঝে নিবেন, এটা পরবর্তীতে আপনার কাজে আসবে। ঠিক আছে। আ- আমি কারো একজন হাত তুলেছিলেন, আমি আনসার দিলাম না, আচ্ছা আমরা একদম পরে যাব। সো আমরা এখানে দেখেন একটা চ্যানেল, চ্যানেল তো আমরা বুঝি নাকি, এটা একটা চ্যানেল। এই চ্যানেলে আমরা যদি এখন বলি সাপ্লাই কোথায় ডিমান্ড কোথায়, তাহলে আমরা হয়তো বের করতে পারবো যে এই যে সাপ্লাই জোন, এই যে ডিমান্ড জোন, এই যে ডিমান্ড জোন, এটা একটা ডিমান্ড জোন, এই যে একটা সাপ্লাই জোন, এটা এই যে একটা ডিমান্ড জোন, এই যে একটা সাপ্লাই জোন, এভাবে করে কিন্তু বের করে নিতে পারবো। আবার যদি আমরা বলি সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায়, সেটাও আমরা একটা নির্দিষ্ট লেভেল বের করতে পারবো। আবার আমরা যদি বলি সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা একটা চ্যানেল দিয়ে বের করতে, তাও কিন্তু আমরা পারবো, একটা চ্যানেলে লেবেল করাটাও পারবো। এখানে যদি আপনি খেয়াল করেন 5টা ভাগে ভাগ করা হয়েছে এই মুভমেন্টটাকে। কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 5টা ভাগে। তাহলে 5টা ভাগে কেন ভাগ করা হলো এটা আমরা আরো পরে জানবো, যখন আমরা আরো ক্লাস উপরের দিকে যাব তখন আমরা জানবো যে কেন এই 5টা ভাগে ভাগ করা হয়েছে। আপাতত আমরা জানবো সাপ্লাই ডিমান্ডের কথা, আমরা জানবো সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের কথা, আমরা জানবো যে এই যে স্ট্রাকচার, এই যে স্ট্রাকচার প্রায় একই ধরনের করে করে স্ট্রাকচার গুলো হয়, এই যে মার্কেটটা একই রকম করে ভাগ হয়ে হয়ে সে যায়। এবং এই মুভমেন্টটাকে এক প্রাইস, যে কোনো কিছুর প্রাইস যখন একটা দিকে মুভমেন্ট করতেই থাকে, মানে মুভমেন্ট করতেই থাকে, খুব দ্রুত মুভমেন্ট করতে থাকে। মনে করেন বাংলাদেশের টাকার কথা বলি, গত 2 বছরে 85 to 87 টাকা থেকে হঠাৎ করে সে 117 টাকাতে পৌঁছাইলো, 117-18 টাকাতে পৌঁছাইলো। এই যে 117-18 টাকাতে পৌঁছাইলো, এই যে একটা গতি প্রাইজের, এটাকে বলা হয় ইম্পালস ওয়েভ। আপনারা এটা মনে রাখবেন, এটা হচ্ছে ইম্পালস বা মোটিভ বা মোটিভেশনাল ওয়েভ। বাংলা টাকা কি আপনার মনে হয় এক লাফে সে উপরে উঠছিল? না, সে প্রথমে একটু একটু করে এইভাবে করে করে একটা জায়গায় ছিল, এরপর আবার একটু একটু উপরে উঠছিল, এরপর আবার উঠছিল, এরপর 105 টাকায় গেল, আবার একটু ঘোরাফেরা করলো, আবার 110 টাকায় গেল, একটু ঘোরাফেরা করলো, এরপর ধুম করে 118-এ চলে গেল। এই যে মুভমেন্ট এটাকে বলা হয় ইম্পালস ওয়েভ। আর এই যে মাঝে মাঝে একটা জায়গায় এসে বেস করছিল, আমরা এতক্ষণ বেস শিখছিলাম না? হ্যাঁ, র্যালি বেস র্যালি, ড্রপ বেস ড্রপ, এই যে বেস করছিল, এগুলো হচ্ছে কারেকশন। আশা করি কথাটা বুঝতে পারছেন। যখন একটা প্রাইস একটা জায়গায় একটা ট্রেন্ডের দিকে একটা দিকে মুভমেন্ট করতেই থাকবে সেটাকে বলা হয় ইম্পালস ওয়েভ। আর যখন সে মাঝে মাঝে রেস্ট নেয় সেই রেস্টকে বলা হয় বেস। আর ওই বেসটাই হচ্ছে কারেকশন। আর ওই বেসটাতেই সাপ্লাই ডিমান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো ক্রিয়েট হয়ে থাকে। ঠিক আছে। এবং আমরা মূলত সবচেয়ে বেশি 95% ট্রেডার ট্রেড করতে পছন্দ করে ক্যান্ডেল স্টিক্স প্যাটার্ন দিয়ে, যেটা আজকে থেকে আরো 100 বছর আগে হোমা, জাপানি একজন, যার নাম হোমা, সে এটাকে বের করেছিল ক্যান্ডেল স্টিক্স চার্ট, যেটাকে প্রাইস অ্যাকশন বলা হয়। এবং সে চিন্তা করেছিল যে এই ক্যান্ডেল স্টিক্স চার্ট দিয়ে কি হয়,
ট্রেডারদের সাইকোলজি বা ইমোশন, সাপ্লাই ডিমান্ডের যে অবস্থান সেটা বোঝা যায়। ঠিক আছে। সো এই ক্যান্ডেলস্টিক্স কিভাবে ক্রিয়েট হয়? এই ক্যান্ডেলস্টিক ওই সেম ভাবে একটা জায়গায় অ্যাকুমুলেশন করে, বেস করে, ডিমান্ড করে, বা পরে উপরের দিকে গেলে সে আবার ডিস্ট্রিবিউশন করে, আবার রিঅ্যাকুমুলেশন করে, আবার সে বেস করে, আবার উপরের দিকে র্যালি বেস র্যালি ড্রপ বেস র্যালি। হ্যাঁ, এইভাবে করে করে এই স্ট্রাকচার চলতে থাকে। আর এই প্রাইস অ্যাকশন দিয়ে, এই সাপ্লাই ডিমান্ড দিয়ে, এই সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে ওয়ার্ল্ডের যত স্ট্র্যাটেজি আছে সবগুলোই এইটার মধ্যে ইনক্লুডেড। অর্থাৎ বেসিক যেটাকে আমরা বলি, এই বেসিকের মধ্যেই আপনার সব কিছু আছে। আজকে যদি আপনাকে বলা হয় ভাই বাংলাদেশ বানান লিখেন, আপনি সেটা লিখার একমাত্র কারণ হয় কি জানেন? আপনি কি করতে জানেন? আপনি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ জানেন, এই জন্য। আর এই মার্কেটের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এই মার্কেটের সবকিছু হচ্ছে আপনি যেই ভাষা শিখছেন, যেই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ শিখছেন, সেটাই হচ্ছে এই প্রাইস অ্যাকশন, সেটাই হচ্ছে এই বেস র্যালি বেস র্যালি বেস ড্রপ, এই চারটা মুভমেন্ট, এই ক্যান্ডেল স্টিক্স, এই বেস, সাপ্লাই ডিমান্ড, সাপোর্ট রেজিস্ট্যান্স। এবং যারা আইসিটি এসএমসি লিকুইডিটি নিয়ে পাকলামি করে, আমি তাদেরকে পাগল বলি। তারা হচ্ছে গেমলার। তারা কারা এটা পছন্দ করে জানেন? যারা চাই প্রতি মিনিটে মিনিটে ট্রেড করবে, প্রতি মিনিটে মিনিটে লাভ করবে, তারাই এটা করে। ঠিক আছে, এটা হচ্ছে তাদের কাছে পছন্দের। বাট এই মার্কেট মিনিটে মিনিটে, ট্রিলিয়ন ডলারের মার্কেটে আপনি মিনিটে মিনিটে কামাবেন, মিনিটে মিনিটে আপনাকে স্ট্র্যাটেজিতে ট্রেড দিয়ে দিবে, আপনি ব্যাংকের ট্রেড নিয়ে নেবেন। এসব ফাউল কথাবার্তা যাদের চিন্তা ভাবনা, যাদের, তাদের এখনো ট্রেডিং এর চিন্তা ভাবনা হয় নাই। যারা এটাকে মার্কেটিং করে তাদের ব্যবসা আছে। এটা শিখাতে পারলে আপনি বড় বড় লট নেবেন, বেশি বেশি ট্রেড করবেন, বেশি বেশি তার কমিশন কাটবে, বেশি বেশি লস করবেন, তার লাভ হবে। সো এমন কিছু করা যাবে না যেটাতে আমার সাইকোলজি নষ্ট হয়। ঠিক আছে। তো আমরা এখানে ক্যান্ডেল স্টিক্স এর একটা ছবি দেখছি। আহ এই যে ক্যান্ডেল স্টিক্স কিভাবে করে ওপেন হয় এটা এখানে দেখানো হয়েছে। একটা ক্যান্ডেল স্টিক্স যখন ওপেন হয়, এটা যদি আমরা বুলিশ ক্যান্ডেল এবং বেয়ারিশ ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল সম্পর্কে আমরা জানি, একটা হচ্ছে বুলিশ, একটা হচ্ছে বেয়ারিশ। তাহলে বুলিশ ক্যান্ডেল মানে কি? যেটা আমরা অনেকটা বেশিরভাগ লোকই সবুজ করে রাখি, আর বুলিশ বেয়ারিশ ক্যান্ডেল কি, যেটাকে আমরা লাল করে রাখি। সো বুলিশ ক্যান্ডেল এবং বেয়ারিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল যদি হয়, সে ওপেনটা এখান থেকে করতে পারে, বেয়ারিশ ক্যান্ডেল হলেও এখান থেকে ওপেন করতে পারে। ঠিক আছে। সো এখানে সে ওপেন করলো, ওপেন করার পরে সে উপরের দিকে গেল, উপর থেকে সে হঠাৎ করে নিচে নেমে গেল, নিচে নেমে নামতে নামতে একদম এখানে চলে আসলো। এখানে এসে সে আবার উপরে যাওয়া শুরু করলো এবং সে এখানে ক্লোজ করলো। এই যে এখান থেকে এখানে যাওয়ার পর সে এখানে নেমে যায়, এই জায়গাটাতে একটা শ্যাডো উইক, যে যা বলি সুতা করে রাখে। সেম ভাবে এখান থেকে যে উঠে গেছিল, এখানেও সে সুতা বা উইক বা শ্যাডো করে থাকে। মাঝখানে যে অংশ থাকে সেটাকে বডি বলা হয়। এইভাবে করে অনেক ধরনের ক্যান্ডেল মার্কেটে ক্রিয়েট হয়। আমরা কিছু ক্যান্ডেল সম্পর্কে অবশ্যই জানবো, তবে সবগুলো না। যেগুলো খুব বেশি দরকার হয়, তার চেয়ে সবচেয়ে বেশি দরকার হয় এই ক্যান্ডেলগুলো, যেগুলো এরকম সুতা, উইক বা টেইল, যে যেটা বলতে পছন্দ করি, শ্যাডো করে। এই শ্যাডো, এই ক্যান্ডেলের টেইল বা সুতা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন জানেন? একটা মার্কেটের প্রাইস উপরের দিকে উঠলো, উঠার পরে সে ধুপ করে পড়ে গেল, পড়ার পরে সে আবার উঠে গেল, সে আবার এখানে বডি করলো। এই যে সে বডি করলো, সে যে এখানে শ্যাডো করলো, এখানে কি হয়েছিল মূলত? এখানে সে উঠার সময় সেলারদের প্রেসার ছিল, বায়ারদের ইমোশন কাজ করছে যে আর মার্কেট হয়তো বাই যাবে না, সেলারদের প্রেসারে সে পড়ে যায়। তার মানে এই যে অংশ, এই অংশটাই হচ্ছে একটা বেস, ইন্টারনাল বেস। আপনি যদি 1 ঘন্টার টাইম ফ্রেমে থাকেন, 30 মিনিটের টাইম ফ্রেমে, এটা একটা বেস, এটা একটা ডিমান্ড, এটা একটা রেজিস্ট্যান্স জোন হইতে পারে, লেভেল হইতে পারে।
সেম ভাবে এই এলাকাটাও একটা ডিমান্ড হইতে পারে, এটা একটা সাপ্লাই হইতে পারে। নিচের দিকে হলে তো ডিমান্ড হয়, উপরের দিকে সাপ্লাই হয়, সো এটা সাপ্লাই, এটা ডিমান্ড হতে পারে। সেম ভাবে সে এখানে এসে বারবার রিজেকশন, এটাকে আমরা রিজেকশন বলি। এই মানে কি, সে টিকতে পারে নাই। রিজেকশন মানে কি, সে টিকতে পারে নাই, সেলিং প্রেশার বেশি, টিকতে পারে নাই মানে কি, এখানে ডিমান্ড ক্রিয়েট হচ্ছে প্রাইজের, এবং এই যে জোন। হুম। সো এই ক্যান্ডেলস্টিক সম্পর্কে আমরা আরো বেশি সামনে জানবো, এবং আরো অনেকগুলো বিষয় জানবো। সাপ্লাই জোন কিভাবে করে, এই উইক গুলো দিয়ে ডিমান্ড জোন কিভাবে করে। মনে রাখবেন, এই উইক গুলোর যে রিজেকশন যত বড় হয়, তত বড় রিজেকশন কাউন্ট করা হয়, এবং এখানেই সাপ্লাই, ডিমান্ড, সাপোর্ট, রেজিস্ট্যান্স জোন গুলো ক্রিয়েট হয়। এই ছিল আজকের প্রথম ক্লাস। Subscribe the channel and hit the like button.